স্টেশন মাস্টারের ঘর। ভেতরে কেউ আছে কি? একটা খুব কম পাওয়ারের ছোট বাল্ব জ্বলছে। ভেতরে কাউকে দেখতে না পেয়েই এবার আস্তে করে একবার ডাকলো সমর্পণ, কেউ আছেন? কেউ আছেন? কোনো সাড়া মিলল না। বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন নানান গল্পের পাশাপাশি এবার শুরু হতে চলেছে আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ সেগমেন্ট, নিজের লেখা নিজের গল্প নিয়ে আমাদের নিবেদন মিডনাইট এক্সপ্রেস। মূলত স্বাদবদল ও তার পাশাপাশি কিছুটা নিজের কথা নিজের মতো করে বলবার জন্যই শ্রোতা বন্ধুদের কাছে এই চ্যানেল নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ। অতএব দেরি না করে টিকিট কেটে জলদি উঠে পড়ুন, ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। মিডনাইট এক্সপ্রেসে আজকের গল্প নিঝুমপুর পোস্ট অফিস। গল্প রচনা, গল্প পাঠ, সূত্রধার এবং সকল পুরুষ চরিত্রে সুরঞ্জন, নন্দবাবু অর্থাৎ ইন্সপেক্টরের চরিত্রে সৌরভ, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের নিবেদন নিঝুমপুর পোস্ট অফিস। বড় বড় দুখানা লাগেজ নিয়ে স্টেশনে নামা মাত্রই সমর্পণের মনে হলো এই বেলা সে একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। মানুষের একটু বেশি ক্যালকুলেটিভ হওয়াই বোধহয় ভালো, কারণ যে দুটো লড়ঝড়ে দূরপাল্লা ট্রেন সকালে এবং বিকেলে এই অখ্যাতনামা স্টেশনটিতে এসে থামে, তার মধ্যে প্রথমটিকে বিশ্বাস করা গেলেও দ্বিতীয়টিকে আর মোটেই বিশ্বাস করা চলে না। বিশ্বাস করা চলে না তার কারণ কিন্তু এই নয় যে ট্রেনটি বেশ খানিকটা লেট করে এসেছে, বরং বলা যায় যে ভারতীয় রেলের দেরি করবার রেকর্ডের স্বাভাবিক সময়ানুবর্তিতার নিরিখে বেশ খানিকটা আগেই পৌঁছেছে সে। কিন্তু মুশকিলটা হলো, স্টেশন মনে করে যেখানে ট্রেনটি এখন তাকে নামিয়ে দিয়েছে, অথবা মনে করে নয়, আসলেই যেটি তার গন্তব্য স্টেশন, সেটি অন্য কিছু আর যাই হোক না কেন, স্টেশন বলে তাকে চিনে নেওয়ার আজ কোনো অবকাশ নেই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাও কিন্তু প্ল্যাটফর্ম নয়, মানে প্ল্যাটফর্ম বলতে যে রূপরেখাটি আমাদের চোখে সাধারণভাবে ভেসে ওঠে তার সাথে আদৌ কোনো মিল নেই। মানে প্ল্যাটফর্ম বলতে যে রূপরেখাটি আমাদের চোখে সাধারণভাবে ভেসে ওঠে তার সাথে আদৌ কোনো মিল নেই। এটি একটি ইটের রাস্তা যা কিনা সোজা গিয়ে বাঁদিক ধরে কিছুটা দূরে গ্রামের সাথে মিশে গিয়েছে। রাস্তাটি যেদিকে বাঁক নিচ্ছে তার মুখে একটা ছোট্ট অফিস। সম্ভবত ওখানেই স্টেশন মাস্টার থাকেন, অন্তত তাই থাকবার কথা। ইটের রাস্তার পিছন দিকটায়, মানে যেদিক থেকে ট্রেনটা এসেছে, সেখানে একটা বড় থাম যার গায়ে একটা বড় চোঙা লাগানো। সম্ভবত সেটা খারাপ, মানে ওই চোঙাটি লাগানো হয়েছিল নিশ্চিতভাবে ট্রেন অ্যানাউন্সমেন্টের জন্যই, কিন্তু এই স্টেশনে এই অ্যানাউন্সমেন্টের বোধহয় এখন আর কোনো প্রয়োজনীয়তা পড়ে না, কারণ ট্রেন তো থামেই সাকুল্যে মাত্র দুটো, তাই সেটা আর কালক্রমে ব্যবহারও হয় না। স্টেশনের অখ্যাতির পাশাপাশি ওই চোঙাটিকেও রেল কর্তৃপক্ষ এক প্রকার বাদের খাতাতেই ফেলে দিয়েছেন। স্টেশনের নাম নিঝুমপুর। বাঁ পাশে একটা হলদে চোখলা ওঠা সাইনবোর্ডে তার প্রমাণ দাখিল করা আছে। এখানকারই একটি মাত্র পোস্ট অফিসে পানিশমেন্ট পোস্টিং নিয়ে আজ বদলি হয়েছে সমর্পণ। প্রত্যক্ষভাবে যদিও এই শব্দটি এখনও অফিসিয়াল ওয়েতে ব্যবহার করবার মতো নয়, কিন্তু ডিপার্টমেন্টের সঙ্গে কিছুদিন আগেই একটা বিবাদে জড়িয়ে পড়ায় ওপর মহল থেকে খুব তাড়াতাড়ি তার বদলির নির্দেশ আসবার অপেক্ষায় ছিল সে। প্রত্যক্ষভাবে যদিও এই শব্দটি এখনও অফিসিয়াল ওয়েতে ব্যবহার করবার মতো নয়, কিন্তু ডিপার্টমেন্টের সঙ্গে কিছুদিন আগেই একটি বিবাদে জড়িয়ে পড়ায় ওপর মহল থেকে খুব তাড়াতাড়ি তার বদলির নির্দেশ আসবার অপেক্ষায় ছিল সমর্পণ। মাস তিনেকের মধ্যেই চিঠি, ইমিডিয়েট ট্রান্সফার।
জলে বাস করে কুমিরের লেজ নিয়ে টানাটানি করলে যা হয় আর কি। সমর্পণ বুঝেছে অফিস কলিগ আর বন্ধু দুটি সম্পূর্ণ আলাদা শব্দ। এ দুটো ধারা সবসময় একসাথে নাও মিলতে পারে, বলা বাহুল্য বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না। স্টেশনে নেমে চারপাশ ভালো করে দেখেই মনটা বেশ খারাপ হয়ে গেল সমর্পণের। কি বিশ্রী ব্যাপার! এ কেমন স্টেশন? কোনো ওখানে জনমানব নাই, যেমন নাম তার তেমন চেহারা। নিঝুমপুর। মাত্র দুটি ট্রেন থামে এখানে, একটা বিকেলে, একটা রাত্রে। দূরপাল্লার গাড়ি। দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যেসের কারণে সমর্পণ সকালের গাড়িটা ধরতে পারেনি। ওটা ধরলে দুপুর দুপুর পৌঁছানো যেত, কিন্তু ভালো মতন রেস্ট নিয়েই ও এলো বিকেলের গাড়িতে। তাই পৌঁছতে এই রাত 10:30। অবশ্য 1 ঘন্টা ট্রেন লেট, আর তা না হলেই বা কি হতো? এ যা জায়গা, রাত 9:30তেও তো এখানে বিশেষ পরিবর্তন কিছু থাকতো বলে মনে হয় না। ইটের রাস্তা, মানে যেটাকে এখন প্ল্যাটফর্ম হিসেবে তার ভাবতে হবে, সেটা ধরে হেঁটেই কিছুটা এগিয়ে বাঁদিকে ছোট্ট স্টেশন ঘরটার কাছে এসে গলা খাঁকড়ালো সমর্পণ। স্টেশন মাস্টারের ঘর। ভেতরে কেউ আছে কি? একটা খুব কম পাওয়ারের ছোট বাল্ব জ্বলছে। ভেতরে কাউকে দেখতে না পেয়েই এবার আস্তে করে একবার ডাকলো সমর্পণ। কেউ আছেন? কেউ আছেন? কোনো সাড়া মিলল না। স্টেশন মাস্টার কি বেরিয়ে গেছে নাকি? স্টেশন মাস্টার কি বেরিয়ে গেছে নাকি? সিগন্যাল অপারেটর? সেও নেই। কিন্তু স্টেশন ঘর এভাবে খোলা কেন? আরেকবার ডাকতে যেতেই এক বিশ্রী শব্দে একটা শেয়াল ডেকে উঠল যেন কোথায়। কেন ডাকছেন? হ্যাঁ? ভীষণ ভয়ে বুকটা কেঁপে উঠল সমর্পণের। পেছনে তাকালো শব্দ শুনতে পেয়ে। এ আবার কি? একটা অত্যন্ত বেঁটে আধবুড়ো লোক দাঁড়িয়ে, সাদা প্যান্ট শার্ট পরা, কিন্তু কি বিশ্রী চেহারা। না, মানে ভয় পাওয়ার তো কিছু নেই। এই এই একজন মানুষকে ভয় পাচ্ছে সে, না ওই শেয়ালটাকে। আরে শেয়ালও তো ভীতু জন্তুই। আসলে তা নয়, ওই দুটো আওয়াজের সময়কালই এমন অদ্ভুত রকম যে, মানে তাই ওই ঘাবড়ে গিয়েছে আর কি। সমর্পণ মুখে হাসি এনে বলল, আপনি স্টেশন মাস্টার তো? কেন? নমস্কার, আমি নিঝুমপুর পোস্ট অফিসে নতুন পোস্টমাস্টার। এই এখনকার এই যে ট্রেনটা গেল তাতে এসেছি। আসলে আমি আগে অনুমান করতে পারিনি যে নিঝুমপুর ঠিক এইরকম নির্জন জায়গা, জানেন। আশেপাশে তো কোনো রিক্সা স্ট্যান্ডও নেই, মোবাইল দেখিনি, তবে অনুমান করছি এখানে র্যাপিডো ইত্যাদিও চলে না। তা মানে এখান থেকে পোস্ট অফিসটা ঠিক কত দূর একটু বলবেন? আপনি পোস্টমাস্টার? আগে হ্যাঁ। স্টেশন মাস্টার কেমন অদ্ভুতভাবে নিরীক্ষণ করলেন সমর্পণকে। তারপর বললেন, আপনার তো বয়স অল্প, এখানে মরতে এলেন কেন? কি করব বলুন, উপর মহলে নির্দেশ যে। চাকরি করে তো খেতে হয়, অমান্য করবার কি আর জো আছে? না, সে কথা বলছি না। নিঝুমপুর তো ছোট পোস্ট অফিস, ওতে কতজন পোস্টমাস্টার লাগে? তার মানে? মানে 2 দিন আগেই তো একজন পোস্টমাস্টার এসেছিলেন এখানে।
উনি কি তাহলে অন্যত্র বদলি হয়ে গিয়েছেন? দিন 20 আগে? হ্যাঁ, কম বই বেশি হবে না। তারও মাসখানেক আগে আর একজন। আমিও তো রেলের চাকরি করছি। একটা পোস্ট অফিসে তো একটাই পোস্টমাস্টার থাকে বলে জানি। সমর্পণ সঠিক অঙ্কটা ঠিক বুঝতে পারল না। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিমেই 20 দিন বা 1 মাসের ভেতর ট্রান্সফার সম্ভব নয়। তাহলে কি স্টেশন মাস্টার ভদ্রলোক সঠিক বলছেন না? মানে হয়তো সঠিকই বলছেন, কিন্তু 6 মাসটাকে 1 মাস বলছেন, এরকম হতে পারে। মানুষের এতটা ভুল হওয়াও কি স্বাভাবিক? যাক, 7-5 বেশি না ভেবে স্টেশন মাস্টারকে নিঝুমপুর পোস্ট অফিসের ঠিকানা জিজ্ঞেস করল সমর্পণ। স্টেশন মাস্টার বললেন, এত রাতে তো আপনি এখান থেকে কিছু পাবেন না। আপনাকে এই 3 কিলোমিটার পথ হেঁটেই যেতে হবে। সর্বনাশ! 3 কিলোমিটার, সঙ্গেই এত লাগেজ! 3 কিলোমিটার পথ এই ক্লান্ত শরীরে হেঁটে যাওয়া এই মুহূর্তে প্রায় অসম্ভব একটি কাজ। সমর্পণ কাকুতির স্বরে বলল, আচ্ছা, কোনো যানবাহনই কি পাওয়া যাবে না? আচ্ছা, কোনো যানবাহনই কি পাওয়া যাবে না? স্টেশন মাস্টার খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, দাঁড়ান একটু। তারপর বেশ কিছুটা কোণ ঘেঁষে ডান দিকে ঘুরে বনতুলসী আর মাদার ঝোপের একটা জংলা জায়গায় দাঁড়িয়ে কাকে যেন ডাকলেন। আছিস নাকি? কিছুক্ষণ কোনো উত্তর নেই। তারপর হঠাৎ করেই একটা সাইকেল টানা ভ্যানের শব্দ পাওয়া গেল, যেন আড়াল থেকে শব্দ। স্টেশন মাস্টার বললেন, যান, উঠে পড়ুন। রাতে এখন আর কিছু পাবেন না। মইদুল ভ্যানওয়ালা মাঝে মধ্যেই এখানে আসে। এখানে নেশা করে পড়ে থাকে। ওকে বলুন আপনাকে পোস্ট অফিসের সামনেই নামিয়ে দিয়ে আসবে। আপনি কি রাত্রিটাও পোস্ট অফিসেই থাকবেন, না অন্য ব্যবস্থা কিছু করেছেন? না, পোস্ট অফিসের পাশেই তো মাস্টারের থাকবার কোয়ার্টার আছে, আমি সেখানেই থাকব। বেশ। মইদুল, জিনিসপত্রগুলো তোর ভ্যানে তুলে দে, আর ওনাকে পোস্ট অফিসে পৌঁছে দে। শেষের কথাগুলো এবার যেন কেমন উদ্বিগ্ন শোনালো স্টেশন মাস্টারের মুখে। কিসের একটা আশঙ্কার ছায়া যেন সরে গেল আবার। কি ব্যাপার? পোস্ট অফিসকে ঘিরে কোনো 2 নম্বরই কাজ কারবার হয় নাকি? কিছুটা যেন সন্দেহ হলো সমর্পণের। মানে যারা এই পোস্ট অফিসে থাকে, মানে কাজ করতে এসেছিল, তারা এই 2 নম্বরই কাজের জন্যই কোনোভাবে বিপদে পড়ে নেই তো? সরকারি কাজের জায়গায় কোনো বেসরকারি অসভ্যতা চলছে নাকি পোস্ট অফিস ঘিরে? ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে তো। আসুন বাবুজি, কোনো ভয় নেই। একটা অদ্ভুত বিকৃত খ্যানখ্যানে গলা শুনে বুকটা ধড়াস করে উঠল সমর্পণের। এ আবার কি? মইদুল ভ্যানওয়ালা। মইদুল দাঁড়িয়ে রয়েছে সমর্পণের সামনে। লোকটির উচ্চতা কমপক্ষে 6.5 ফিট, আর সেই রকম লিকলিকে রোগা। এত লম্বা আর এরকম বিশ্রী চেহারার লোক এর আগে সমর্পণ কোনো দিন দেখেনি। আগের লোকটি ছিল খুরখুরে বেঁটে, আর
এ দেখি ঢেঙা তালগাছ। দু হাতে সমর্পণের দুটো ট্রলি আর কাঁধে হ্যান্ডব্যাগটা নিয়ে এই দিব্যি সোজা হয়ে দাঁড়িয়ে আছে লোকটা। সমর্পণ একটু গলা খাঁকারি দিয়ে বলল, না না, ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার আছে বাবু, আমাকে বড় কুৎসিত দেখতে, আমাকে সবাই ভয় পায়। পোস্ট অফিসে রাত্রিরে যারা আসে তারাও আমায় দেখলে পালায়। না, কেন পালায় কেন? আমি মুসলমান বলে। ওরা ওরা আমায় ছোঁয় না। মুসলমান তো কি হয়েছে, তুমি তো খেটে খাওয়া মানুষ, তুমি তো খেটেই খাচ্ছ নাকি? মানুষ মানুষ আর কই বাবুজি, জাতেই সব। আমার জাতের ছোঁয়ায় মানুষের জাত যায়। মানুষ, এসব দেশে এখনো এই নিয়ম চলে। সমর্পণ এসে একটা হাত উঁচু করে কাঁধে রাখল মইদুলের, বলল, কি যে বলছো ভাই, আমার কাছে তো এসব নিয়ম নেই, তুমি ভাই একদম এসব ভেবো না। বলেই আস্তে করে কাঁধ থেকে হাত সরিয়ে বলল, কিন্তু তোমার গাটা এরকম স্যাঁতস্যাঁত করছে কেন ভাই? মানে এই তোমার গা ভর্তি মাটি, তুমি কি পড়ে গিয়েছিলে নাকি কোথাও? মইদুল হালকা স্বরে বলল, আমাদের মুসলমানদের গা ওরকমই। আপনি আসুন বাবুজি। ভ্যানে উঠে শান্তিতে বসে নিজের লাগেজেই কিছুটা গা এলিয়ে পা টেনে দিল সমর্পণ। বেশ খানিকটা রাস্তা দুজনের মধ্যে কথা বলবার সুযোগ নেই, কারণ বাড়িতে সকলে চিন্তা করছে। তাই ফোন করে বাড়ির প্রত্যেকটি সদস্যকে আলাদা আলাদা করে জানাতে হচ্ছে সমর্পণকে। বাবা, মা, দিদি প্রত্যেকের আলাদা আলাদা প্রশ্ন। সবথেকে বেশি প্রশ্ন তার উডবি সৃজার, এবং সেই সাথে কিছুটা মন খারাপ করা কান্নাও। কিন্তু সমর্পণ চেষ্টা করছে এত, এখানে মোবাইল টাওয়ার নেই কেন? বাবুজি, আপনার বাড়িতে সবাই খুব চিন্তা করছে না? মইদুল প্রশ্ন করল। ভ্যান ততক্ষণে কিছুটা এগিয়ে গিয়েছে। বাবা, মইদুল কি অন্তর্যামী নাকি? আশেপাশে এতক্ষণ ধরে সমর্পণ দেখল তাও দু চারটে বাড়ি দেখা যাচ্ছিল। এখন দুপাশে মাঠ, তার ওপারে আকাশ, যতদূর চোখ যায় আকাশ। শহুরে ফ্ল্যাট কালচারে বড় হওয়া সমর্পণ আজকাল একেবারেই আকাশটা দেখতে পায় না। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়েছে একটু একটু করে। ছাদে উঠলে যত দূর পর্যন্ত চোখ যাওয়া যায় বিভিন্ন ফ্ল্যাট কোম্পানির বড় বড় প্রজেক্ট মাথা তুলে দাঁড়িয়ে আছে ওই আকাশটাকে ফাটিয়ে। সমর্পণের মনে পড়ে ছোটবেলায় যে মাঠটায় তার সমস্ত বন্ধুরা এবং সে মিলে ফুটবল খেলতো কাদা মাটি মেখে, সেই মাঠটার উপর কলকাতার একটা বিখ্যাত কোম্পানি 9 তলা বিল্ডিং তুলেছে। এই কষ্টটা বড় প্রাণে লাগে ওর। এই বিরাট মাঠের মাঝখান দিয়ে যেতে তাই বোধহয় আজ ওর বড় ভালো লাগছে। এখন শীতকাল নয়, তবে শিরশিরি হাওয়ায় তার ঠান্ডাও লাগছে কিছুটা। আহ, কি প্রাণ জুড়োনো বাতাস! মানুষ যে কেন শহর বানায় কে জানে।
সমর্পণ বলল, হ্যাঁ ভাই মইদুল, বাড়ির সবাই খুব ভাবছে গো। আসলে অনেকটা দূরের পথ তো, আর তেমন কিছু খাওয়াও তো হয়নি অনেকক্ষণ। আমি খাবার এনে দেবো, খাবেন? মইদুল বলল। কি খাবার ভাই? রুটি আর আলু টমেটোর তরকারি, খাবেন? দেবে ভাই? খুব ভালো হয় তবে গো। কত কি দাম হয় বলো, আমি দিয়ে দেব। বড় খিদে পেয়েছে গো। মইদুল এবার অদ্ভুতভাবে জিভ কাটল। ছি 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 ছি, এ কি বলছেন? আপনি প্রথম এলেন আমাদের গ্রামে, পোস্টমাস্টার, আপনার থেকে পয়সা নেব কি? এমা, না না না, আরে সমর্পণ অপ্রস্তুতে পড়ে গেল এবার। আমি তো আলাদা করে কোনো পয়সা দিচ্ছি না, শুধু খাবারের দামটুকু তো নেবে ভাই। না, নেব না। আপনি আর কতটুকুই বা খাবেন? মানুষ আর কতটুকুই বা খায়? কতটুকুই বা তার খিদে? খাবারের দাম দিতে হয় না আমাদেরকে। বেশ, সমর্পণ আর জোর করল না। গরিব মানুষকে পয়সার জন্য বেশি জোরাজুরি করলে তারা অপমান বোধ করতে পারে। প্রসঙ্গ বাদ দিতে তাই সমর্পণ শেষ একটি কথা বলল, তবে গোটা 4 রুটি দিও ভাই, কেমন? মইদুল আর কিছু বলল না। যে ছন্দে ভ্যান চালাচ্ছিল সেই ছন্দেই ভ্যান চালিয়ে চলল। নিস্তব্ধ জনবিরল পল্লীতে এখন কোনো ঘরে আলো জ্বলছে না। সবাই যে খুব তাড়াতাড়ি এখানে ঘুমিয়ে পড়ে সেটা বোঝাই যাচ্ছে। সমর্পণ এখন যেখান দিয়ে যাচ্ছে তার দুধারে কয়েকটি মাটির দোতলা বাড়ি, ঠিক মাঝখানে সরু রাস্তা, আর 3 কোণে 3টি বড় বড় পুকুর। ইলেকশন ডিউটিতে একবার ফলতা গিয়েছিল সমর্পণ। গ্রামের এই অংশটি দেখে তার সেই সময়কার কথা বেশ মনে পড়ে যাচ্ছে। একবার ফলতায় একটি গোসাপকে দেখে কুমির ভেবেছিল সমর্পণ। ভয়ে পালাতে গিয়ে গ্রামবাসীর মুখে শুনেছিল আসলে গোসাপটিকে সে যতটা না ভয় পাচ্ছে তার চেয়েও বেশি ভয় গোসাপটা তাকে পেয়ে আছে। হাসির মুহূর্তে মইদুলকে কথাটা বলতেই মইদুল বলল, তাই তো হয় বাবু। আমরা যাকে ভয় পাই, কখনো কখনো তারাও আমাদেরকে ভয় পায়। তবে এখানে আপনার কোনো ভয় নেই। আপনি আমাকে ভাই ডেকেছেন, আমি আছি। আপনার অসুবিধে হবে না, কোনো ক্ষতি হবে না। ক্ষতি আর কি হবে? কথাটা বলতে গিয়েই স্টেশন মাস্টারের একটি বিশেষ মন্তব্যের কথা মনে পড়ে গেল তার। সমর্পণ জিজ্ঞেস করল, আচ্ছা মইদুল, এর আগে তুমি কোনো পোস্টমাস্টারকে নিয়ে কি স্টেশন থেকে এখানে এসেছিলে? সবাইকে নিয়ে এসেছি বাবুজি। তারা সব কোথায়? তারা ফেরত চলে গেছেন? জানি না বাবুজি। জানি না মানে? তোমার ভ্যানে এলো অথচ তোমার ভ্যানে ফিরল না? জানি না বাবুজি। অন্য কারোর ভ্যান বা রিকশায় ফিরতে পারে বলে মনে হয়? জানি না বাবুজি। আরে তখন থেকে জানি না বাবুজি বললে হবে? স্টেশন মাস্টার যা বলল তাতে তো মনে হচ্ছে আশঙ্কার বিষয় গো। এই পোস্ট অফিস জুড়ে কি কোনো 2 নম্বরই কাজ চলে নাকি বলো তো? মইদুল চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আপনার কোনো ক্ষতি হবে না বাবুজি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি থাকতে আপনার কোনো ক্ষতি করতে দেব না।
সর্বনাশ, এই কথার আবার মানে কি? এ তো গতিক সুবিধের ঠেকছে না। নিশ্চয়ই এই পোস্ট অফিস জুড়ে এমন কিছু রয়েছে যা বেআইনি। হয়তো সেই জন্যই কোনো পোস্টমাস্টার এখানে থাকেন না। আর একটা চিন্তাও হচ্ছে, কেউ কোনো বিশেষ চক্রান্তে পড়ে গুম হয়ে যাননি তো? কিন্তু এখনই এই ভ্যানওয়ালাকে কোনো প্রশ্ন করার কোনো মানে নেই। বেশি প্রশ্ন করলেই একলা রাতে অন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ওই যে ওই বোধহয় দেখা যাচ্ছে পোস্ট অফিস, পাশেই কোয়ার্টার। গিয়ে বিশ্রাম নিই, কাল চার্জ নিতে হবে আবার। মইদুল খাবার এনে দিলেই খেয়ে ঘুমিয়ে পড়ব। সকাল না হলে কোনো কথা চালাচালি করা উচিত হচ্ছে না। দিনের আলো অনেক ভয় কাটায়, আর অনুসন্ধানের পক্ষেও তো এই অচেনা রাত যথেষ্ট নয় মোটেই। সামনে থানার সন্ধানও দরকার। মইদুল, তুমি এখানে নামিয়ে দাও। হ্যাঁ, জিনিসপত্র রাখো, ওইখানটায় রাখো। এ কি, দরজা খোলা কেন? কেউ আছেন ভেতরে? কেউ নেই, আলো জ্বলছে, দরজা খোলা। যাকে মইদুল, তুমি খাবারটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এসো ভাই, বুঝলে? শরীর চলছে না আমার। এ কি, এখানে তো খাট বিছানাও সব পড়ে আছে দেখছি। আগের মাস্টারকে তো দেখছি না। উনি কি বাড়ি গেছেন নাকি? লাইট ফ্যান সব চালানো, বেয়াক্কেলে ব্যাপার। যাই হোক, আপাতত ভাবতে পারছি না, কাল ভাববো। এখন আপাতত ঘুম দরকার। তুমি শোনো মইদুল, তুমি জলদি খাবার নিয়ে। মইদুল, মইদুল, মইদুল! আশ্চর্য, গেল কোথায় লোকটা? সকালে উঠে থেকেই কাল রাতের ঘটা বেশ কয়েকটি ভাবনা যেন পেয়ে বসল সমর্পণকে। এই বেলায় সেগুলি মাথার মধ্যে রিভিশন করা উচিত। কাল রাতে ফাঁকা সাজানো কোয়ার্টারটায় কোনো মানুষ ফেরেনি। অথচ কি আশ্চর্য কথা, পোস্টমাস্টারের সমস্ত জিনিসপত্র, কাগজ, এমনকি টাকা ভর্তি একটা মানি ব্যাগ পর্যন্ত ঘরে ফেলে রাখা। এরকম আশ্চর্য ঘটনায় বেশ অবাক হয়েছে সমর্পণ। কোনো মানুষ কি টাকা ফেলে কোথাও যায়? মানে ধরে নিই, যদি সে নিজের বাড়িও যায়, এভাবে যাবে? ঘরে গামছা মেলা, বাইরে জুতো খোলা, আলো পাখা চলছে, অথচ লোক নেই। একটি প্রায় অসম্ভব ঘটনা নয় কি? আরেকটা ব্যাপার, ঘরে ঢোকার আধ ঘন্টা পর বাথরুম থেকে বেরিয়ে সমর্পণ দেখতে পায় টেবিলের ওপর যত্ন করে ঢাকা দিয়ে তার খাবার সাজানো, গরম 4টে রুটি এবং হাতে বানানো টমেটো আলুর তরকারি। সম্ভবত মইদুল এসে কিছুক্ষণ আগেই রেখে গেছে, কিন্তু এলো কখন? কোনো শব্দ পাওয়া গেল না তো। এত তাড়াতাড়ি খাবার বানিয়ে রেখে চলে যাওয়া কি সম্ভব? নাকি সে খাবে বলে কেউ খাবার বানিয়ে অপেক্ষা করছিল ওই নিশুতি নিঝুমপুরে বসে? ব্যাপারটা মোটেই ভালো লাগছে না সমর্পণের। আশা থেকেই যা ঘটছে কিছুই যেন স্বাভাবিক নয়। এই অফিসটার কথাই যদি ধরা যায়, সে ছাড়া কর্মচারী একজন মাত্র, সে আবার স্থানীয় লোক, গ্রুপ ডি চাপরাশি, টুকটাক কাজকর্ম করে বিকেলের দিকে চলে যায়। কোথায় যায় কেউ জানে না। লোকটিও আবার বোবা, কাজেই কথা বলবারও জো নেই। সেও যে পোস্টমাস্টার বাবুটির দিকে বিশেষ মনোযোগী এমনও নয়। বলা যেতে পারে এড়িয়েই চলছে, কিন্তু কেন? এই পোস্ট অফিসের কাছেই একটা বন্ধ পুরনো রাজবাড়ি, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে 3-4টে টালির ঘর, ব্যাস, আর কিচ্ছু নেই। মাঠ, জঙ্গল, পুকুর, এসবই চোখে পড়বে দৃষ্টিক্ষেত্র যত দূর যায়। বহু গাছ এখানকার অচেনা।
অদ্ভুত পাতা গাছগুলোর, খয়েরি খয়েরি গোল গোল। অধিকাংশ গাছই তো সবুজ নয়। আশ্চর্য, এরকম গাছ বাংলায় সে বিশেষ দেখেনি। শহুরে হলেও এতটা অজ্ঞ সে। স্টেশনের ধারের গাছগুলোর পাতা সবুজ, কিন্তু এখানকার গাছগুলোর পাতা খয়েরি কেন? রাজবাড়িটাও দেখে বোঝা যায় সংস্কার হয়নি বহুকাল। একপাশে বোধহয় একটা রাধা মাধবের মন্দির আছে, শুধু সেটুকুতেই গ্রামের একজন পুরোহিত সম্ভবত নিত্য পুজো দেন। সেটা আজই অনুমান করেছে যদিও, কারণ পোস্ট অফিসের দক্ষিণ পশ্চিমে একটা বড় জানালা আছে, সেখান থেকে বাড়িতে ঢোকার গেট, আর গেট দিয়ে ঢুকেই বাঁদিকে মন্দির। জানালা দিয়ে তাই মন্দিরের চূড়াটা দেখা যায়, আর সেখানে রাধা মাধব জিউ লেখাটা পড়া যায়। একজন পুরুত মশাই একটু আগেই ঢুকেছিলেন, এই এখন বেরোলেন। উনি নিশ্চয়ই রোজই এসে পুজো করেন এই সময়। পোস্ট অফিসে অদ্ভুত ব্যবস্থা, সেই কেরানি, সেই বড়বাবু, সেই সব। সারাদিনে লোক চলাচল প্রায় নেই। যারা আসে তারা মূলত আসে পোস্টাল ব্যাংকে টাকা রাখতে। অধিকাংশই অশিক্ষিত মানুষ, দু একজন ছাড়া কেউই লিখতে পড়তে জানেন না। তবে একটা ব্যাপার কেন জানি না অদ্ভুত লাগছে। পোস্টমাস্টার বাবুকে এই লোকগুলো এত ভয় পাচ্ছে কেন? এই একটু আগেই একটা বুড়োর সাথে যেচে আলাপ করতে গিয়েছিল সমর্পণ, লোকটা বিস্ফারিত চোখে মাথায় হাত ঠেকিয়ে কি যেন মন্ত্র বলতে বলতে চলে গেল বাড়ির পথে। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেছে। না ছাই কেউ কথা কয়, না কাজ দেয়, সবাই সারাক্ষণ ফিসফাস ফিসফাস, যেন কোনো যুদ্ধ লেগেছে বা ষড়যন্ত্র চলছে কোথাও। আশ্চর্য। আর সত্যি পানিশমেন্ট পোস্টিংই বটে। এরকম অদ্ভুত জনহীন গ্রাম, অদ্ভুত মানুষজন, অদ্ভুত গাছপালা সমর্পণ আগে কোনোদিন কোথাও দেখেনি। অফিসের প্রথম দিন নির্বিঘ্নেই কাটল। দ্বিতীয় দিন ঘটল একটা অদ্ভুত ঘটনা। বেলার দিকে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত দিয়ে সদ্য দুপুরের খাওয়া সেরেছে, হাত ধুয়ে বসা মাত্র দেখে কাউন্টারে হাঁটুর ওপর লুঙ্গি পরা এক উজ্জ্বল শ্যামবর্ণ মুসলমান ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন একেবারে তার সামনে। টাকা তুলবেন, এই ব্যাংকেরই পাসবই আছে তার। এসেই কিছু না ভেবে সমর্পণকে এক অদ্ভুত প্রশ্ন করে বসলেন ভদ্রলোক। আপনি কাল কিছু দেখেননি না? মানে কি বিষয় বলুন তো? না, বিষয় কিছু নয়, এমনি সব ঠিক ছিল তো, মানে 6টার পর কোনো সমস্যা হয়নি তো? 6টার পর? না না তো, কেন, কি হবে? আপনি পোস্ট অফিসে 6টার পর ছিলেন? না, 5:30টায় তো ছুটি, চলে গেছিলাম কোয়ার্টারে। কেন? ও ভালোই করেছেন। 6টার পর এখানে না থাকাই ভালো। মানে দয়া করে থাকবেন না, কেমন? কেন বলুন তো, কোনো বিশেষ ব্যাপার? হ্যাঁ, আসলে বলতে গিয়েই থেমে গেলেন ভদ্রলোক। বোবা লোকটির দিকে এবার যেন চোখ পড়ে গেছে তার। কিন্তু এ কি? নিরীহ চাপরাশি ভদ্রলোক এইরকম ভয়ঙ্কর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছেন কেন? যেন কি অপরাধ করে ফেলেছেন এই মুসলমান লোকটি। আর সে কি দৃষ্টি! এরকম সাদামাটা মানুষটি ওভাবে যে তাকাতে পারেন, না দেখলে বিশ্বাসই করা যায় না। ওই দৃষ্টির দিকে তাকিয়ে ভদ্রলোকের মুখে, এমনকি সমর্পণের মুখেও কোনো কথা সরল না। মনে অজস্র প্রশ্ন যেন এসে মুহুর্মুহু ধাক্কা মারতে লাগলো তার সন্দেহের পারদটাকে ঘিরে। মুসলমান ভদ্রলোক মাথাটা কিছুটা নামিয়ে নিয়ে এবার এগিয়ে চলে যেতে লাগলেন। তারপর কি মনে হলো, একবার আমার দিকে ফিরে তাকিয়ে বললেন, যা বললাম দয়া করে মনে রাখবেন। আসি। ভালো লাগছে না, ভালো লাগছে না। নিঝুমপুরের এই লোকগুলো কেমন গোড়ালি উঁচু রেখে হাঁটে। এ কেমন ধরনের মানুষ? এই গ্রাম কোনো স্বাভাবিক গ্রামই নয়। মিডনাইট এক্সপ্রেসে শুনছিলেন আজকের গল্প
নিঝুমপুর পোস্ট অফিস। গল্প রচনা, গল্প পাঠ, সূত্রধার এবং সকল পুরুষ চরিত্রে সুরঞ্জন। নন্দবাবু অর্থাৎ ইন্সপেক্টরের চরিত্রে সৌরভ। শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ।